11 বছরের একটি জার্মান ছেলে হেলম্যাথ, যে ঘুমানোর জন্য নিজের বিছানায় যায়, কিন্তু হঠাৎ করে সে নিজের বাবা মাকে সিরিয়াস টোনে কিছু কথা বলতে শুনতে পায়। বাচ্চাটির বাবা তার ওয়াইফকে বলতে থাকে, মনে হচ্ছে এখন ওই সময় এসে গিয়েছে যেখানে আমরা পুরো পরিবারকেই এখন শেষ করে দেব, অথবা কেবল আমি শুধু সুসাইড করে নেব। বাচ্চাটির বাবার গলার আওয়াজের মধ্যে কিছুটা ভয় ছিল। এই ভয়ের সাথে সে আগে বলতে থাকে, এখন এলাইসরা আমাদের সাথে ওই কাজটিকেই করবে যেমনটা আমরা জিউসের সাথে করেছিলাম। ওই সময় হেলমেট এই সমস্ত কথাগুলোকে শুনে একটু মাত্র রিয়েক্ট করেনি, এই জন্যই সে ঘুমিয়েও পড়ে। এর পরের দিন ওই বাচ্চাটির বাবা নিজের পুরো ফ্যামিলিকে নিয়ে জঙ্গলের মধ্যে পৌঁছে যায় পিকনিক করার জন্য। কিন্তু এর কিছু সময় পর হেলমেটের বাবা নিজের অফিসের মধ্যে নিজেকে গুলি মেরে দেয়। এরপরে হেলমেট নিজের বাবার ইউনিফর্মকে একটি আগুনের জায়গার মধ্যে জ্বলতেও দেখতে পায়। এই ঘটনার পর ওই ঘটনারই রাতের কথাকে মনে করতে থাকে এবং সে এতটাই ভয় পেয়ে যায় যে যার ফলে সে পরের 9 মাস পর্যন্ত নিজের ঘরের মধ্যে খাবারকেই খায়নি, কারণ সে মনে করছিল তার মা হয়তো তার খাবারের মধ্যে বিষকে মিশিয়ে দেবে। আপনারা এতক্ষণ ধরে যে স্টোরিটিকে শুনেছেন সেটি শুধুমাত্র একটি স্টোরি নয়, বরং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এটিই ছিল অনেক মানুষের মেন্টালিটি। এই কাহিনীর মধ্যে হেলমেট একটি জার্মান ছেলে ছিল যার বাবা হিটলারের সাপোর্টার ছিল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হেরে যাওয়ার পর খুবই ভয়ের মধ্যে ছিল। এই ভয় শুধুমাত্র ওনারই মনের মধ্যে ছিল না, বরং হিটলারের সেই সমস্ত সাপোর্টারদের মনে ছিল যারা হিটলারের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছিল। তারা যুদ্ধকে হারে এবং তারা ভয়ের সাথেই বাঁচতে শুরু করে। তারা হেলমেটের বাবার মতোই মারা যায়। হিটলার শুধুমাত্র তাদের মৃত্যুর কারণ ছিল না, বরং সে কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ ছিল। সে ইতিহাসের সব থেকে বড় জেনোসাইডের কাজকে করে। সে এমন ধরনের ক্যাম্পকে বানায় যেখানে বাচ্চা, বড় এবং বুড়োদেরকে গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে মেরে দেওয়া হতে থাকে। হিটলার পুরো দুনিয়ার মধ্যেই এমন স্বৈরাচারী ছড়িয়েছিল যার ফলে এখনো কোনো মানুষ একটি শক্ত মানুষকে হিটলারের সাথে কম্পেয়ার করে। কিন্তু আমার হিসাবে এই পৃথিবীর মধ্যে কেউই নেই যার সাথে আমরা হিটলারের কম্পেয়ার করতে পারবো, কারণ হিটলার যেই সমস্ত ক্রাইমগুলোকে করেছিল সেটি পুরো মানব জাতিকেই লজ্জার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। হিটলারের সময়ের মধ্যে যেমন পরিস্থিতি ছিল সেটিকে তো শুধুমাত্র আমরা পড়তেই পারি, সেটিকে আমরা কখনোই অনুভব করতে পারি না, এমনকি আমরা ওটিকে অনুভব করতেও চাই না। কিন্তু বলা হয়ে থাকে প্রত্যেকটি জিনিসেরই দুটো দিক থাকে, তেমন ভাবে হিটলারেরও দুটো দিক ছিল। মানুষেরা তাকে দুই ভাবে দেখে থাকে। কিছু মানুষের জন্য হিটলার একটি স্বৈরাচারী শাসক ছিল, কিন্তু কিছু মানুষের জন্য হিটলার একজন গ্রেট লিডার ছিল। হিটলার আসলে এমন একজন লিডার ছিল যে শুধুমাত্র নিজের বক্তৃতার সাহায্যেই মানুষের মধ্যে একটি আগুন নিয়ে চলে আসতো। সে মানুষদেরকে ইনফ্লুয়েন্স এবং ম্যানিপুলেট করার জন্য খুবই বেশি পরিমাণে পরিচিত ছিল। কিন্তু এমনটা ছিল না যে হিটলার ছোটবেলা থেকেই এমন ছিল। হিটলার তো ছোটবেলাতে একজন আর্টিস্ট অথবা একজন প্রিস্ট হতে চেয়েছিল, কিন্তু এমন কি ঘটে যায় যেখানে হিটলারকে একটি আর্টিস্ট অথবা প্রিস্ট হওয়ার জায়গায় একটি স্বৈরাচারী শাসকে পরিবর্তন করে দেয়। 20 এপ্রিল 1889-তে ব্রনৌ অ্যামিন জায়গার মধ্যে হিটলারের জন্ম হয়। এই জায়গাটি জার্মানের বর্ডারের সাথে লেগেছিল। হিটলার অ্যালয়েস হিটলার এবং ক্লারা হিটলারের ঘরের মধ্যে জন্মগ্রহণ করে এবং এনারাই তার নামকে রাখেন অ্যাডলফ হিটলার। হিটলার নিজের পরিবারের চতুর্থ বাচ্চা ছিল। হিটলারকে নিজের পরিবারের মধ্যে খুবই ভালোবেসেই রাখা হতো, বিশেষ করে হিটলারের মা এর উপরে নিজের জীবন দিয়ে থাকতো, কারণ হিটলারের আগে তাদের যে কটি বাচ্চা হয়েছিল তারা কোনো না কোনো কারণের জন্য বেশি দিন বাঁচতে পারেনি। হিটলারের তো পড়াশোনাতেও বেশি মন থাকতো না। তার স্কুলের পড়াশোনা এবং ডিসিপ্লিন লাইফ একটি আননেসেসারি জিনিস বলে মনে করত। এই কারণে হিটলার এবং তার বাবার সম্পর্ক কখনোই ভালো থাকেনি। এই কারণেই অনেক সময় হিটলারের বাবা রেগে গিয়ে হিটলারকে অনেক মারধরও করত এবং এর হাত থেকে বাঁচার জন্য হিটলার মাত্র 8 বছরের মধ্যেই সিঙ্গিং ক্লাসের মধ্যে যোগদান করে নেয়। এরপরে সে চার্চের মধ্যে গান গাইতেও শুরু করে। চার্চের মধ্যে যাওয়ার কারণে সে একটি সময়ের মধ্যে একটি প্রিস্ট হতেও চেয়েছিল, কিন্তু এমনটা তো আর সম্ভবই হয়নি, কারণ এই সময়ের মধ্যে হিটলারের জীবনের মধ্যে একটি টার্নিং পয়েন্ট এসে যায়। সে নিজের ছোট ভাই এডমন্ডকে হারিয়ে ফেলে। এডমন্ডের আসলে ওই সময় হামরোগের জন্য মৃত্যু হয়ে যায়, যার খুবই খারাপ ইম্প্যাক্ট পড়ে হিটলারের উপর। সে নিজের ভাইকে সবসময় মনে করত, এই জন্য সে ধীরে ধীরে এমন একটি ছেলেতে পরিবর্তন হয়ে যাচ্ছিল যে সবসময় নিজের মধ্যেই থাকতে ভালোবাসতো। এমনকি এই ঘটনার পর হিটলার নিজের বাবা এবং টিচারদের সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে। এরপর থেকে হিটলার স্কুলের মধ্যেও খুবই খারাপ পারফরমেন্স করতে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে হিটলারের ইন্টারেস্টও পরিবর্তন হতে থাকে। এই সময়ের মধ্যে সে
একটি আর্টিস্ট হতে চেয়েছিল। এই কারণে সে 2বার আর্ট স্কুলের মধ্যে অ্যাপ্লাই করেছিল, কিন্তু সে 2বারই ওই জায়গা থেকে রিজেক্ট হয়ে যায়। এই সময়ের মধ্যে হিটলার এমন একটি মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছিল যার ইন্টারেস্ট জার্মান হিস্ট্রি এবং জার্মান মানুষদের মধ্যে ছিল। সে আসলে তো অস্ট্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তার মন সবসময় জার্মানির দিকেই যেত। হিটলার ছোটবেলা থেকেই জার্মানের জাতীয় সঙ্গীতকেই গাইতো, ওখানের সম্বন্ধে সবকিছুকে পড়তো, এমনকি ওখানের মানুষদের কাছ থেকেই সে ইনফ্লুয়েন্স হতো। হিটলারের ভাইয়ের মৃত্যুর 3 বছর পর তার বাবারও মৃত্যু হয়ে যায়। এরপরে হিটলারের স্কুলের মধ্যে খারাপ পারফরমেন্স করার জন্য তাকে তার স্কুল থেকেও বাইরে বার করে দেওয়া হয়। এই সময়ের মধ্যে হিটলারের কাছে তার কোনো রকম ফিউচার প্ল্যান ছিল না, এমনকি তার ঘরের খরচও অরফিন্স বেনিফিটস থেকেই চলতো। এরপর থেকে হিটলারের মাও অসুস্থ হয়ে যেতে শুরু করে। হিটলার নিজের এই সিচুয়েশনকে দেখে খুবই দুঃখের মধ্যে ছিল এবং হঠাৎ করে একদিন তার মায়েরও মৃত্যু হয়ে যায়। 21শে ডিসেম্বর 1907-এ হিটলার নিজের মাকেও হারিয়ে ফেলে, যার ফলে সে পুরোপুরিভাবেই একা এবং অনাথ হয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে তার থাকার জন্য কোনো ঘর ছিল না, এমনকি খাওয়ার জন্য কোনো রকম খাবার ছিল না। সে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে গিয়ে নিজের কাজকে খুঁজতো এবং কান্নাকাটি করত। তার কাছে খাওয়ার এবং থাকার জন্য কিছুই ছিল না। এই জন্য হিটলার একটি লেবারের কাজকেও করতে শুরু করে এবং পেন্টিং বানিয়ে বিক্রি করতেও শুরু করে। অর্থাৎ সেই সময়ের মধ্যে বেঁচে থাকার জন্য যেই সমস্ত কাজগুলোকেই করতে হতো, হিটলার সেই সমস্ত কাজগুলোকেই করতে শুরু করে। এমন ভাবে হিটলার একটি সাধারণ জীবনযাপনকে কাটাতে শুরু করে। এই সময়ের মধ্যে হিটলারের সামনে হয় মেয়ার কার্ল লুগারের, যে নিজের জাতির চিন্তা এবং জার্মানের প্রতি ভালোবাসার জন্য খুবই পরিচিত ছিল। এমনকি এই সময়ের মধ্যে হিটলার মারিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই বসবাস করত, যেখানে প্রত্যেকটি মানুষের মধ্যেই জার্মানের প্রতি ভালোবাসা ছিল। এরপর থেকে হিটলারের মনের মধ্যে জার্মানি এবং রাজনীতিকে নিয়ে ইন্টারেস্ট আসতে শুরু করে। সে মেয়র কার্ল লুগারের কাছ থেকেও খুবই প্রভাবিত হয় এবং এর জন্যই সে খুবই বেশি পরিমাণে নিউজ পেপারকেও পড়তে শুরু করে এবং সে ভিন্ন ভিন্ন ধরনের পলিটিক্সকে নিয়ে আপডেট থাকতে শুরু করে। এই সময় পর্যন্ত তার মনের মধ্যে জিউসকে নিয়ে কোনো রকম ঘৃণা ছিল না। এমনকি হিটলার প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত সে নিজের পেন্টিং বিজনেস জিউসদের সাথেও করত, কিন্তু তার মাইন্ডের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধর খুবই খারাপ ইম্প্যাক্ট পড়ে। হিটলার যখনই প্রথম বিশ্বযুদ্ধ সম্বন্ধে জানতে পেরে যায়, তখন সে পুরোপুরিভাবেই জার্মানি শিফট হয়ে যায় এবং সে আর্মিতে যাবে সেটির সে সিদ্ধান্তকে নিয়ে নেয়। হিটলার প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে একজন সোলজার হিসেবে যোগদান করেছিল, যেখানে সে সব থেকে প্রথমে ইনফরমেশনকেই ট্রান্সফার করে থাকতো, কিন্তু দেখতে দেখতে জার্মান সোলজারদের মধ্যে সে খুবই জনপ্রিয় হয়ে যায়। সে ভিন্ন ভিন্ন ধরনের লড়াইকেও লড়েছিল, যার মধ্যে ফার্স্ট ব্যাটেল অফ ইপ্রা, দ্য ব্যাটেল অফ দ্য সোমে, দ্য ব্যাটেল অফ অ্যারাস এবং দ্য ব্যাটেল অফ দ্য প্যাসেন্ডেলে ছিল। এই সমস্ত যুদ্ধের মধ্যে দ্য ব্যাটেল অফ সোমের মধ্যে হিটলার অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়, কিন্তু এরপরেও সে হার মানেনি, যার ফলে তার সাহসিকতাকে স্যালুট করা হয়। এরপরে তাকে আয়রন ক্রস দিয়ে সম্মানিত করা হয়। কিন্তু এই যুদ্ধের পর হিটলার লম্বা সময়ের জন্য হসপিটালের মধ্যেই ভর্তি ছিল। হিটলারের খুবই মেজর ইনজারি হয়। যুদ্ধের শেষ পর্যন্ত হিটলারের মনের মধ্যে জার্মানের প্রতি ভালোবাসা আরো বেড়ে ওঠে। জার্মানির এই লড়াইকে হেরে যাওয়ার দুঃখ হিটলারেরও মনের মধ্যে পড়ে। হিটলার মনের মধ্যে সিভিলিয়ান লিডার জিউস এবং মার্ক্সবাদীদেরকে নিয়ে ঘৃণা করতে শুরু করে। হিটলার মনে করতে শুরু করে এরাই যুদ্ধের সময় জার্মানকে পেছন দিক থেকে ছুরি মেরেছে এবং তারা এই যুদ্ধকে শেষ করেছিল এবং তারা এমন চুক্তির মধ্যে সাইন করেছিল যার জন্য জার্মান পুরোপুরিভাবেই ভেঙে যায়। এখান থেকে হিটলার নিজের মনের মধ্যে একটি আইডিওলজিকে গ্রো করায়, যেটি পরে নাজিজম নামে পরিচিত হয়। 1914 থেকে 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলতে থাকে, যার মধ্যে এলাইস কান্ট্রি ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া সেন্ট্রাল কান্ট্রিদেরকে হারিয়ে দেয়, যার মধ্যে জার্মানিও একটি ছিল। জার্মানি হেরে যাওয়ার পর তাদের পলিটিক্যাল সিস্টেম ওখানে পুরোপুরিভাবেই খারাপ হয়ে যায়। ওখানে কোনো সরকারি রাজ করার জন্য ছিল না, যার ফলে সমস্ত পার্লামেন্ট পার্টিকে জার্মানের মধ্যে নিজের পলিটিক্যাল পার্টিকে বানানোর সুযোগকে পেয়ে যায়। এরপর থেকে নতুন গভর্নমেন্টকে বানানোর কথা শুরু হতে থাকে। নতুন গভর্নমেন্টকে তৈরি করার জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি ওইমার নামক জায়গার মধ্যে আসার সিদ্ধান্তকে নেওয়া হয়। এরপরে ওখানে কনস্টিটিউটকে ফর্ম করে একটি নতুন গভর্নমেন্টকে বানানো হয়, যার জন্য প্রপার ভোটিং এর সাহায্যও নেওয়া হয়, যেখানে মহিলারাও ভোট দিতে শুরু করে। এই গভর্নমেন্টকেই ওয়াইমার রিপাবলিক নামেও জানা যেতে থাকে। কিন্তু ওই সময়ের মধ্যে জার্মান পাবলিকেরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে ছিল, কারণ এই গভর্নমেন্ট শান্তির নামে এমন এমন সন্ধির মধ্যে স্বাক্ষর করেছিল
যেগুলো জার্মানিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। এই সমস্ত সন্ধির মধ্যে সবচেয়ে হার্শ এবং হিউমিলেটেড সন্ধি ট্রিটি অফ ভার্সাই ছিল। ট্রিটি অফ ভার্সাইয়ের মধ্যে এমন সমস্ত ধরনের হার্শ রুল এবং অ্যাকশন ছিল যার কারণে জার্মান ইকোনমি খুবই নিচে চলে যায়। এই শান্তির সন্ধির জন্যই জার্মানি নিজের ওভারসিজ কলোনি 1/10 অফ পপুলেশন, 13% টেরিটরিজ, 75% আয়রন এবং 26% কোলকে হারিয়ে ফেলে। এলাইজ কান্ট্রিগুলো প্রথম বিশ্বযুদ্ধকে জিতে যাওয়ার পর জার্মানির উপর এমন ধরনের রুলসকে লাগিয়ে দেয় যার ফলে তাদের ইকোনমি পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এই সমস্ত সন্ধিগুলোর জন্যই জার্মানি ধীরে ধীরে খুবই দুর্বল হয়ে যেতে থাকে। জার্মানির কাছে যেই সমস্ত ধরনের রিসোর্সেস গুলো ছিল সেই সমস্ত ধরনের রিসোর্স গুলোকে এলাইজ কান্ট্রি নিয়ে নেয়, যার জন্য জার্মানির দেশের কাছে এগিয়ে যাওয়ার জন্য কোনো রকম টাকাও ছিল না, এমনকি কোনো ধরনের রিসোর্সও ছিল না। এলাইড কান্ট্রিগুলো প্রথম বিশ্বযুদ্ধের কারণ জার্মানিকে বলে তাদের উপরে যুদ্ধের সমস্ত খরচই চাপিয়ে দেয়। জার্মানিকেই ওয়ার গিল্ড মনে করা হয় এবং তাদেরকে 6.6 বিলিয়ন পাউন্ড দিয়ে দেওয়ার জন্য বাধ্য করা হয়। এখান থেকে বুঝতে পারছেন ওই সময়ের মধ্যে 6.6 বিলিয়ন পাউন্ড কতটা পরিমাণের অ্যামাউন্ট হতে পারে। এর উপরে জার্মানিকে নিজেদের আর্মির উপরেও কন্ট্রোল লাগাতে হয়। অনেক মানুষই জার্মানির এমন খারাপ পরিস্থিতির কারণ ভাইমার রিপাবলিক এবং তাদের সাইন করা ভার্সাইল ট্রিটিকেই মনে করতে থাকে। এরপরেই ভাইমার রিপাবলিকের দিন দিন বিরোধিতা করা হতে থাকে। জার্মানির জনগণরা সোশ্যালিস্ট, ক্যাথলিক এবং ডেমোক্র্যাটের উপর অ্যাটাক করতে শুরু করে কারণ তারা ভাইমার রিপাবলিককে সাপোর্ট করত। এই সময় ন্যাশনাল গ্রুপের লোকেরা ভাইমার রিপাবলিকের লিডার এবং সমস্ত সাপোর্টারদেরকে নভেম্বর ক্রিমিনালের নাম দেয়। ন্যাশনালিস্টের অনুসারে এই সমস্ত লোকেরা জার্মানদের ক্রিমিনাল ছিল যারা নেগোসিয়েট করে এই লড়াইকে তো থামিয়ে দেয় এবং হার্ট সন্ধির মধ্যে সাইন করে দেয়। ন্যাশনালিস্টের এই মাইন্ডসেট জার্মানির পলিটিক্সের মধ্যে খুবই পরিবর্তনকে দেখতে পায়। এমনকি হিটলারের মাইন্ডের মধ্যেও প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল খুবই ইম্প্যাক্ট নিয়ে আসে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর জার্মানের ইকোনমি তো পুরোপুরিভাবেই ভেঙে পড়েছিল, কিন্তু এর ইম্প্যাক্ট মানুষের চিন্তা ভাবনার উপরেও পড়তে থাকে। পলিটিশিয়ান এবং নিউজ পেপার পাবলিশাররা পুরুষদের একটি নতুন ছবিকে বানানোর কাজকে শুরু করে। তাদের অনুসারে পুরুষদেরকে অ্যাগ্রেসিভ, স্ট্রং এবং মাস্কিউলিন হওয়া জরুরি ছিল। অন্যদিকে মহিলাদের কাজ ছিল ঘরের কাজকে করা। এসব ছাড়াও ট্রেজ লাইফকেও গ্লোরি করা হয়। আসলে যুদ্ধের সময় সোলজাররা বড় বড় গর্তকে করে ওখানেই বসবাস করে, যেখানে থাকার পরিস্থিতি মিডিয়ার মধ্যে দেখানো সোলজারদের জীবনের থেকে পুরোপুরিভাবে আলাদা ছিল। আসলে এই সমস্ত গর্তের মধ্যে সোলজারদেরকে খুবই প্রবলেমের মধ্যে পড়তে হতো। এই সমস্ত গর্তের মধ্যে হার্মফুল কেমিক্যাল, র্যাট এবং এনিমি সেলিং দুর্গন্ধের মধ্যেই বসবাস করতে হতো। এসব ছাড়াও ওই সময়ের মধ্যে ওয়ার প্রোপাগান্ডা এবং ন্যাশনাল ওনারেরও সময়কে দেখা যায়, যার ফলে পাবলিকদেরকে একটি ডিক্টেটরশিপের পেছনে ফেলিয়ে দেওয়া হয়। এখানেই মাইন্ডসেটকে ছাড়া পলিটিক্যাল চেঞ্জেসকেও দেখা যায়। এরপরেই ভাইমার গ্রুপের বিরুদ্ধে গ্রুপও বানানো হতে থাকে, যার মধ্যে স্পার্টাসিস্ট লীগ এমন একটি গ্রুপ ছিল যারা রাশিয়ার বলশেভিক রেভলিউশন থেকে ইন্সপায়ার ছিল। লোকেরা সোভিয়েত স্টাইল গভর্নমেন্টকে এখানেও চাইছিল, যার ফলে প্রত্যেক দিনই প্রোটেস্ট হতে শুরু হয়ে যায়। এরপরে ভাইমার রিপাবলিক এই সমস্ত প্রোটেস্ট গুলোকে শান্ত করানোর জন্য একটি মিটিংসকে ডেকে নেয়। এখানেই তারা প্রি কর্পসের সাহায্য নেয়। প্রি কর্পস ওয়ার রেসিডেন্ট এবং জবলেস মানুষের ওই গ্রুপ ছিল যারা গভর্নমেন্টের জন্য সবসময় কাজ করত, কিন্তু এদের কাজ করার পরেও প্রোটেস্টের উপর কোন রকম পরিবর্তন আসেনি। এই জন্যই স্পার্টিসিয়াস লীগ কিছু সময় পর কমিউনিস্ট পার্টি অফ জার্মানিকে তৈরি করে, যারা বারবার ভাইমার রিপাবলিকের বিরোধিতা করতে শুরু করে। এর ফলে জার্মানির অবস্থা আরো খারাপ হতে থাকে। মানুষের কাছে খাওয়ার জন্য কোন রকম টাকা ছিল না, কিন্তু তাদেরকে তো প্রথম বিশ্বযুদ্ধের জন্য লোন কেউ দিতে হতো। জার্মানির গোল্ড রিজার্ভ প্রথম বিশ্বযুদ্ধ পুরোপুরিভাবে খালি করিয়ে দেয়। এই কারণে তারা এলাইজ কান্ট্রিদেরকে টাকা দেবে না এটির সিদ্ধান্তকে নিয়ে নেয়। এরপরেই ফ্রান্স জার্মানির ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রুয়ারকেও বন্দি বানিয়ে নেয় এবং রুয়ারের মধ্যেই দুনিয়ার সব থেকে বেশি কয়লা পাওয়া যেত। এরপরেই জার্মানি নিজেদের খারাপ পরিস্থিতিকে ঠিক করার জন্য টাকা ছাপাতে শুরু করে। বেশি পরিমাণের টাকাকে ছাপিয়ে দেওয়ার জন্যই দেশের মধ্যে নোট তো বেড়ে যায়, কিন্তু এই সমস্ত নোটগুলোর ভ্যালু পুরোপুরিভাবেই কমে যায়।
এই কারণে বেশি পরিমাণে নোটকে ব্যবহার করেও কিছু খাবারকেই কেনা যাচ্ছিল না। সবকিছু জিনিসপত্রের দাম এতটাই বেড়ে যায় যে যার ফলে ওখানে নতুন একটি শব্দের জন্ম নেয়, যার নাম হলো হাইপার ইনফ্লেশন, যার অর্থ হলো জিনিসপত্রের দাম অতিরিক্তই বেড়ে গিয়েছে। এই সময় আমেরিকা জার্মানিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু এরপরেই আমেরিকার মধ্যে গ্রেট ডিপ্রেশন এসে যাওয়ার জন্য আমেরিকা জার্মানিকে আর সাহায্য করতে পারেনি। গ্রেট ডিপ্রেশনের পর আমেরিকাও জার্মানিকে আর সাহায্য করতে পারেনি, যার ফলে একসাথে জার্মানির দুটো ঝটকা লেগে যায়। প্রথমত আমেরিকার কাছ থেকে কোনো রকম সাহায্য না পাওয়া, এবং দ্বিতীয়ত পুরো পৃথিবীর মধ্যেই ইকোনমিক ক্রাইসিস এসে যাওয়ার জন্য জার্মানির ইকোনমিক অবস্থা আরো খারাপ হয়ে যেতে থাকে। এই জন্য এই সাল 1932 আস্তে আস্তে জার্মানির ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন 40% কমে যায়, যার ফলে ওই সময়ের মধ্যে 4 লক্ষ মানুষ আনএমপ্লয় হয়ে যায়। এরপরে লোকেরা রাস্তার মধ্যে এসে মিছিল করতেও শুরু করে। জার্মানিদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যার ফলে মানুষের সরকারের প্রতি বিশ্বাসও উঠে যায়। লোকেরা সরকারের বিরুদ্ধে নারা লাগাতেও শুরু করে দেয়। সরকারের এমন খারাপ অবস্থাকে দেখে হিটলার এই সুযোগকে কাজে লাগিয়ে নেয়। হিটলার এই সময়ের মধ্যে সত্তার মধ্যে এসে যায়। এরপর থেকে হিটলার এবং তার নাজিজম একটি ভিন্ন লেভেলের পরিচিতি পেতে শুরু করে, এবং এখান থেকে শুরু হয় হিটলারের নোয়ান থেকে জার্মানির অ্যাডলফ হিটলার একটি ডিক্টেটর হওয়ার সফর। আর্মি ছেড়ে দেওয়ার পর হিটলার সাল 1919-এর মধ্যে জার্মান ওয়ার্কার্স পার্টির মধ্যে যোগদান করে। ওই সময়তেও ওই পার্টি অত বড় ছিল না, যার ফলে হিটলার খুব তাড়াতাড়ি ওই দলের মধ্যে যোগদান করে নেয়, এবং সে ধীরে ধীরে নিজের জনপ্রিয়তাকেও বাড়াতে থাকে। এরপরে হিটলার নিজের সমস্ত গ্রুপ মেম্বারকে বাড়াতে থাকে এবং তাদের কাছ থেকে সাপোর্টও পেতে থাকে। এরপরে সে ওই দলের নামকে পরিবর্তন করে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি রেখে দেয়, যেটি আগে গিয়ে নাৎসি পার্টিতে পরিবর্তন হয়। নাৎসি পার্টি নাজিজমের উপর তৈরি হয়েছিল। নাৎসিজম একটি আইডিওলজি ছিল যেটি হিটলারের সময়ের মধ্যে জার্মানিতে ইন্ট্রোডিউস করা হয়, এবং এটির অনুসারে মানুষদেরকে তার অ্যাপিয়ারেন্স এবং জাতিকে দেখে জাজ করা হতো। মানুষদেরকে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যেও ট্রিট করা হতে থাকে। হিটলার জার্মানির মধ্যে শাসন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে নিজের পার্টিকে ধীরে ধীরে বড় করায়। এরপরে সে সাল 1923-এর মধ্যে ব্যাভারিয়া নামক জায়গাকে সিজ করার প্ল্যানকে বানিয়ে নেয়, কিন্তু সে এই কাজ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায়, এবং এরপরে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। কিন্তু হিটলার জেলের মধ্যে থেকেই একটি বুককে লিখে নেয়, যেখানে সে নিজের আইডিওলজি এবং তার ফিউচার প্ল্যানিংকে পরিষ্কার করে দেয়, এবং এই বুকের নাম ছিল মাইন কাম্প, যার অর্থ ছিল মাই স্ট্রাগল। কিন্তু এই বুকটি মানুষের মধ্যে অতটাও জনপ্রিয় হয়নি। এরপরে হিটলার কিছু বছর পর জেল থেকে আবার ফেরত চলে আসে, এবং সে আবার নিজের পার্টির উপর কাজ করতে শুরু করে। হিটলার সাল 1930 পর্যন্ত নিজের পার্টিকে বানানোর জন্য খুবই পরিশ্রম করে, এবং এরপরে হিটলার সাল 1930-এর মধ্যে দ্য গ্রেট ডিপ্রেশনের সুযোগকে নেয়, এবং সে মানুষের সাপোর্টকে ধীরে ধীরে নিতে শুরু করে দেয়। ইকোনমিক ডাউন হওয়ার কারণে মানুষ যেখানে নিজের আশাকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছিল, ওখানে হিটলার মানুষের কাছে বেটার ফিউচারের দাবি করতে থাকে, এবং সে সবার কাছেই নিজের নাজি প্রোপাগান্ডাকে চালাতে শুরু করে। হিটলার নিজের ইনফ্লুয়েন্স বক্তৃতার দ্বারা মানুষদেরকে এটির বিশ্বাস দিয়ে দেয় যে তারা যদি হিটলারকে ভোট দেয় তাহলে সে সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যেই জার্মানিকে বার করিয়ে আনবে। এই সময়ের মধ্যে হিটলার বড় বড় র্যালি করতেও শুরু করে, এবং সে নিজের বক্তৃতা দিতেও শুরু করে। জার্মান লোকেরা হিটলারের বক্তৃতা থেকে খুবই বেশি ইনফ্লুয়েন্স হতে থাকে। এই জন্য হিটলার খুব কম সময়ের মধ্যেই পুরো জার্মানির মধ্যেই নিজের জাদু চালিয়ে দেয়, যার ইম্প্যাক্ট আমরা ভোটের মধ্যেও দেখতে পাই। সাল 1928-এর মধ্যে হিটলার প্রথমবার ইলেকশন লড়েছিল, যেখানে সে শুধুমাত্র 2.6% ভোটকে পেয়েছিল। কিন্তু এইবার অর্থাৎ সাল 1932-এর মধ্যে হিটলার জার্মানির মধ্যে থাকা অন্যান্য পার্টির থেকে বেশি ভোট পায়। অনেক রিপোর্টে এটিকে দাবি করে থাকে যে হিটলার সাল 1932-এর ইলেকশনের মধ্যে প্রায় 38 মিলিয়ন ভোটকে পেয়ে যায়। এরপর থেকে হিটলার নিজের আসল রূপকে দেখাতে শুরু করে দেয়। আসলে হিটলার এটিকে পরিষ্কারভাবেই জানতো যে জার্মান কনস্টিটিউশনসের মধ্যে এমার্জেন্সি সাসপেনশন অফ সিভিলের প্রভিশন ছিল, এবং এটিকে ব্যবহার করার জন্য হিটলার সুযোগের অপেক্ষাই করছিল, যার জন্য সে পুরোপুরিভাবে শান্ত বসেছিল। হিটলারের এতটা জনপ্রিয়তাকে দেখে 30শে জানুয়ারি 1933-এ প্রেসিডেন্ট হাইডেনবার্গ হিটলারকে জার্মানির চ্যান্সেলর বানিয়ে দেয়। এরপরে 28শে ফেব্রুয়ারি 1933-এ জার্মান পার্লামেন্টের মধ্যে একটি মিস্টিরিয়াসভাবে আগুন লেগে যায়। হিটলার এই পরিস্থিতির খুবই ভালো সুযোগ নিয়ে নেয় এবং পুরো জার্মানির মধ্যেই এমার্জেন্সি লাগিয়ে দেয়।
যেখানে সাধারণ মানুষদের কাছ থেকে তার সমস্ত পাওয়ারকেই নিয়ে নেওয়া হয়। এমার্জেন্সির পরে হিটলার এমেন্ডিং অ্যাক্ট নিয়ে চলে আসে, যেটি পাস হয়ে যাওয়ার পর জার্মান এখন একটি ডিক্টেটরশিপ কান্ট্রিতে পরিবর্তন হয়ে যায়। এই একটি হিটলারকে জার্মানের পুরো পাওয়ার দিয়ে দেয়, যার ফলে পুরো দেশের মধ্যে যতগুলোই পার্টি এবং ইউনিয়ন ছিল সেগুলোকে পুরোপুরিভাবেই ব্যান করে দেওয়া হয়। হিটলার কান্ট্রির ইকোনমি, মিডিয়া, আর্মি এবং দেশের পুরো আইনকেই নিজের কবজার মধ্যে নিয়ে নেয়। এরপর থেকেই জার্মানির মধ্যে হিটলারের কথাগুলোই শাসনে পরিবর্তন হতে থাকে। হিটলার স্পেশাল সার্ভিলেন্স এবং সিকিউরিটি ফোর্সও বানায়, যে সমস্ত লোকগুলো তার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকা মানুষদেরকেই ধরে থাকতো। এখন হিটলারের কাছে জার্মানির সত্তা তো ছিল, কিন্তু সেটিকে অপারেট করার জন্য তার কাছে টাকা ছিল না। এই কারণে সে জার্মানিকে একটি নতুন শেপ দিতেও শুরু করে। এরপরে হিটলার সবথেকে প্রথমে হলমার্ক স্যাট নামক একটি ইকোনমিস্টকে হায়ার করে নেয়, যাতে জার্মানির ইকোনমি ঠিক হতে পারে। এমনকি ঠিক এমনটাই ঘটে। হলমার্কের কাজগুলো জার্মানির ইকোনমিকে ঠিক করতে থাকে, যার জন্য সে সবথেকে প্রথমে ফুল প্রোডাকশন এবং ফুল এমপ্লয়মেন্টের অ্যাক্টকে নিয়ে আগিয়ে আসতে থাকে। এর সাথে হিটলারের রাজত্বে ফরেন পলিসিকেও পরিবর্তন করা হয়। হিটলার সবথেকে প্রথমে সাল 1933-এর মধ্যে নিজেকে লিগ অফ নেশন থেকেই বাইরে বার করে নেয়। এরপরে সে সাল 1938-এর মধ্যে রাইনল্যান্ড নামক জায়গাকে আবার জার্মানির মধ্যে নথিভুক্ত করে নেয়। এরপরে সে অস্ট্রিয়া এবং জার্মানিকে আবার একসাথে করে নেয়। এরপরে হিটলার ওয়েস্টার্ন জার্মানির দিকে নিজের নজর রাখে, এমনকি সে চেকোস্লোভাকিয়াকেও জার্মানির মধ্যেই নথিভুক্ত করে নেয়। হিটলারের এই সমস্ত কাজের জন্য কোন রকম বাধাকে না দিয়ে ইংল্যান্ড তাদেরকে সাপোর্ট করতে থাকে, এবং এই কাজটিকে ইংল্যান্ড এই জন্যই করেছিল কারণ তারা মনে করতো ভার্সাইল ট্রিটির মধ্যে জার্মানির সাথে খুবই খারাপ কাজ করা হয়েছে, যার ফলে হিটলার খুব কম সময়ের মধ্যেই জার্মানির ইকোনমিকেও পরিবর্তন করে দেয়। কিন্তু সে তো এই জায়গার মধ্যেও থামেনি, সে তো আরো বেশি করে সবকিছুকেই চাইছিল। কিন্তু সার্চ হিটলারকে বোঝানোর চেষ্টা করেছিল যে সমস্ত স্টেটের মধ্যে এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক হয়নি, এই জন্যই সে যেটিকে করতে যায় সেটিকে যেন সে চিন্তা করেই করে। কিন্তু হিটলার তো কারো কথাকেই শোনেনি। এই জন্য হিটলার এই ঘটনার পরেই সাটলারকেই তার পদ থেকে ফায়ার করিয়ে দেয়। এরপরে সে নিজের ইকোনমিক কন্ডিশনকে ঠিক করার জন্য ওয়ারের ডিসিশনকে নিয়ে নেয়, কারণ তার অনুসারে জার্মানি যতটা পরিমাণে জায়গাকে দখল করে নেবে তাহলে ততটা বেশি পরিমাণে রিসোর্সই তার কাছে এসে যাবে। এর ফলে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনও ঠিক হয়ে যেতে পারবে। সেপ্টেম্বর 1939-এর মধ্যে হিটলার পোল্যান্ডের মধ্যে অ্যাটাক করে দেয়, যার ফলে ফ্রান্স এবং ইংল্যান্ডও এই ওয়ারের মধ্যে ঢুকে পড়ে। এবং এটি এই জন্যই কারণ যেমন ভাবে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে ব্রিটেন বেলজিয়ামকে সাহায্যের কথা বলেছিল, তেমন ভাবে পোল্যান্ড ও ব্রিটেনের সাথে একটি সন্ধিকে স্বাক্ষর করেছিল, যার অনুসারে ব্রিটেন সবসময় পোল্যান্ডকে সাহায্য করবে। অন্যদিকে জার্মানি, জাপান এবং ইটালির সাথে একটি ট্রাইপ্যাক্ট ট্রিটিকে সাইন করেছিল, যাতে তারা ইন্টারন্যাশনাল লেভেলের মধ্যে নিজেদের পাওয়ারকে বাড়াতে পারে। এই জন্যই যদি দেখা হয় তাহলে সাল 1940 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে জার্মানির পরিস্থিতি খুবই ভালো ছিল, কিন্তু পাওয়ারের নেশার মধ্যে হিটলার এতগুলো ভুল কাজকে করে নেয়, যার জন্যই জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে হেরে যায়। আসলে যখনই দেখতে পায় হিটলার যুদ্ধকে জিতে যাচ্ছে, তখন সে অনেক বছর ধরে দেখতে থাকা নিজের স্বপ্নকেও পূরণ করার চেষ্টা করতে থাকে। আসলে হিটলার ইস্টার্ন ইউরোপকে কন্ট্রোল করতে চেয়েছিল। এই স্বপ্নকে পূরণ করার জন্য সে সাল 1941-এর মধ্যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়, যার জন্য হিটলার ওয়েস্টে ব্রিটেন এবং ইস্টে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করতে অসক্ষম হয়ে যায়, এবং জার্মান আর্মিকেই তারা বার্লিন পর্যন্ত পিছিয়ে দেয়, যার ফলে সোভিয়েত ইউনিয়নেরও একটি পরিচিতি দেখা যেতে শুরু হয়। আমেরিকা এখনো পর্যন্ত এই লড়াই থেকে বাইরেই ছিল, কিন্তু জাপান প্যাসিফিক ওশেনের মধ্যে আমেরিকার পার্ল হারবারের মধ্যে অ্যাটাক করার জন্য আমেরিকাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হয়ে যায়, এবং এই ওয়ার অনেকটা সময় ধরেই চলতে থাকে। এখানে হিটলার দেখতে পায় এই লড়াই থেকে তার কন্ট্রোল চলে যাচ্ছে, কিন্তু সে যুদ্ধ শেষ হয়ে যাওয়া পর্যন্ত বার্লিনের মধ্যেই থাকার সিদ্ধান্তকে নেয়, এবং এই জায়গার মধ্যেই হিটলার রহস্যময় ভাবে নিজেকে এবং নিজের ওয়াইফকে গুলি মেরে দেয়। নিজেকে শুট করার আগে হিটলার নিজের এসএস ফিজিশিয়ান ওয়ার্নার হাসকে জিজ্ঞাসা করে সুসাইড করার সব থেকে সহজ পদ্ধতি কি, যার উত্তরে সে গান এবং বিষের কথাকে বলে। এই জন্য হিটলার নিজেকে গানের দ্বারাই শুট করে নেয়, এবং দুনিয়ার সব থেকে স্বৈরাচারী শাসকের এখানেই মৃত্যু হয়ে যায়। এই পুরো সময়ের মধ্যেই নাজির লোকেরা মাস মোটারিং এর দোষী হিসাবে সামনে আসে। নাজিজমের হিসাবে কোনো মানুষই ইকুয়াল নয়। সোসাইটির মধ্যে আপার ক্লাস এবং লোয়ার কাস্ট মেন্টালিটি এক্সিস্ট করে।
লোকেদেরকে রেসিয়ালের দ্বারা ট্রিট করা উচিত। শুধুমাত্র সেই সমস্ত লোকেরাই সোসাইটির মধ্যে টপ লিস্টের মধ্যে আছে যারা ব্লন্ড, ব্লু আইড এবং যারা নর্টিগারিয়ান জার্মানদের মধ্যে আছে। বাকি নাজিজমের অনুসারে জিউসদেরকে সব থেকে লোয়েস্ট কাস্ট মনে করা হতো। এদেরকেই নাজিজম লোকেদের শত্রু মনে করা হতো। অর্থাৎ মানুষদেরকে শুধুমাত্র তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দ্বারাই তাদেরকে জার্মানির মধ্যে ট্রিট করা হতো। নাজিস কেবল পিওর এবং হেলদি জার্মান আরিয়াদেরকেই বলা হতো। হিটলারের শাসনকালের মধ্যে বিশেষ করে জিউসদের উপরেই অত্যাচার চলত। নাজি জিউসদেরকে নিজেদের শত্রু মনে করত এবং এই শত্রুতা অনেক বছর পুরনো ছিল। নাজিরা মনে করে থাকতো জিউস ক্রাইসিসের পিলার ছিল। এমনকি জিউসের সাথে অনেক বছর আগে থেকেই খুবই খারাপ কাজ হতো। এমনকি তাদের সাথে শুধুমাত্র ভেদভাব করা হতো। কিন্তু প্রেজেন্ট টাইমের মধ্যে জিউসদেরকে ঘৃণা করার সব থেকে বড় কারণ ছিল জার্মানির প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে হেরে যাওয়া। হিটলার মনে করত এই সমস্ত মানুষেরাই এলাইস কান্ট্রিদেরকে ফাইন্যান্সিয়াল ভাবে সাহায্য করেছিল, যার জন্য জার্মানি এই লড়াইকে হেরেছিল। এছাড়াও তাদেরকে থাকার জন্য একটি সেপারেট জায়গা দেওয়া হয়েছিল এবং ওই সময় লোকেরা ওই জায়গাটিকে ঘেটুস নামে জানত। হিটলার তাদেরকে একটি জাতির নামে পরিচিতি দিত। এই জন্যই সে মনে করত এদেরকে উন্নত করে কোনো লাভ নেই, বরং ফাইনাল এলিমিনেশন হলো এদের আসল জায়গা এবং এই ফাইনাল এলিমিনেশনের আসল জায়গা হলো মৃত্যু। হিটলার মনে করত দেশের যুবকদের পলিটিক্সের প্রতি ধ্যান ধারণা থাকা উচিত এবং ইয়ংস্টারদেরকে নাজিবাদীকেই পড়িয়ে তাদেরকে নাজিবাদী বানানো যেত। এই জন্য হিটলার স্কুলের মধ্যেও বাচ্চাদেরকে জিউসদের সম্বন্ধে ঘৃণাকেই শেখাতে থাকে। এই জন্যই সে সব থেকে প্রথমে জার্মানির মধ্যে থাকা সমস্ত জিউস টিচারদেরকেই বাইরে বার করে দেয়। এরপরে সমস্ত নার্জি বাচ্চাদেরকে জিউসদের সাথে বসা অ্যালাউ করা হতো না। বাচ্চাদেরকেও ভেদভাব শেখানো হতে থাকে। হিটলার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বাচ্চাদেরকে স্কুল থেকে বাইরে বার করে দেয়। এরপরে সে তাদেরকে গ্যাস চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেয়। শুধুমাত্র গুড জার্মানদেরকেই স্কুলে পড়ার অধিকার দেওয়া হয়। এই জন্যই নার্জিজমকে স্কুলের টেক্সট বুকসের মধ্যেও অ্যালাউ করা হয় এবং তাদেরকে শেখানো হতে থাকে লয়াল এবং সয়েলফুল থাকা উচিত। এর সাথে তাদের যেন জিউসদের প্রতি ঘৃণা করা উচিত এবং তারা যেন সবসময় হিটলারকে সম্মান করে। হিটলারের সময় বাচ্চাদেরকে এটি বোঝানো হতো মহিলারা পুরুষদের থেকে আলাদা হয়ে থাকে এবং সমান বলে কোনো কিছুই এক্সিস্ট করে না। মহিলারা যদি পুরুষের মতোই হয়ে যায় তাহলে সোসাইটি তো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। এই জন্যই ছেলেদেরকে বলা হতো তারা যেন অ্যাগ্রেসিভ এবং মাস্কিউলিন হয় এবং ওমেনদের কাছ থেকে এটি মনে করা হতো তারা যেন ভালো একটি মা হয় এবং তারা যেন ভালো জার্মান বাচ্চাদেরকে জন্ম দেয়। এর সাথে মহিলাদেরকে তাদের পিওরিটিকেও বজায় রাখতে হতো। তাদেরকে জিউস বাচ্চাদের থেকে দূরে থাকার উদ্দেশ্য দেওয়া হতো। এমনকি কোনো মহিলা যদি কোনো পঙ্গু বাচ্চাকে জন্ম দিয়ে দেয় তাহলে তাকেও পানিশমেন্ট দেওয়া হতো। এমন ভাবে জার্মানির মধ্যে নাজিবাদীকে ফেরানো হচ্ছিল। কিন্তু হিটলারের মারা যাওয়ার পর পুরো জার্মানির মধ্যেই নয়, বরং পুরো পৃথিবী বুঝতে পেরে যায় যে বিশ্বযুদ্ধ শুধুমাত্র ঘৃণাকে নিয়ে আসে এবং খুব বেশি ধ্বংসও নিয়ে আসে। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেই ইউনাইটেড নেশনের মতো জিনিস তৈরি হয়।